ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। এটি আমাদের ডাব্লিউবিপি কনস্টেবল অ্যান্ড এসআই রিক্রুটমেন্ট সিরিজের সেকেন্ড ক্লাস। আজকের প্র্যাকটিস সেটে রয়েছে জিকে, ইংলিশ এবং ম্যাথ থেকে পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন, যা তোমার প্রস্তুতিকে আরও শক্তিশালী করতে সাহায্য করবে। প্রতিটি প্রশ্নের উত্তর আগে নিজে দেওয়ার চেষ্টা করবে এবং সব প্রশ্ন শেষ করার পর কমেন্টটা অবশ্যই জানাবে আজকের এই সেটটি তোমার কাছে ইজি, মডারেট নাকি হার্ড মনে হয়েছে। চলো তাহলে দেখে নেওয়া যাক আমাদের আজকের ডাব্লিউবিপি প্র্যাকটিস সেট। তো প্রথমে আমরা জেনারেল নলেজ থেকে কী কী প্রশ্ন দেওয়া হয়েছে সেগুলো দেখে নেব। তো আমাদের ফার্স্ট কোশ্চেন হলো, সুন্দরবনের প্রবেশদ্বার কাকে বলা হয়? তো তোমরা চেষ্টা করো। তো এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ক্যানিং। তো দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং শহরকে সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয়। নেক্সট কোশ্চেন, এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গের দুটি বিখ্যাত জোয়ারের জলে পুষ্ট নদীর নাম কি? তো তোমরা চেষ্টা করো। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মাতলা ও বিদ্যাধরী। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের উপর দিয়ে নিচের কোন কাল্পনিক রেখাটি বিস্তৃত হয়েছে? তো তোমরা চেষ্টা করো। তো এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কর্কট ক্রান্তি রেখা বা টপিক অফ ক্যান্সার। নেক্সট কোশ্চেন, এখানে বলা হয়েছে হিমালয়ের পাদদেশের আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার সমভূমি অঞ্চলটি কী নামে পরিচিত? তো তোমরা চেষ্টা করো। তো এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ডুয়ার্স। নেক্সট কোশ্চেন, তো এখানে বলা হয়েছে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্ট নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার্থে রিট বা লেখ জারি করতে পারে? তো তোমরা চেষ্টা করো। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, আর্টিকেল 32। তো এই আর্টিকেল 32কে ডক্টর বি আর আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলেছেন। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে ভারতের 30 স্তর পঞ্চায়েত ব্যবস্থার সুপারিশ কোন কমিটি করেছিলেন? তো তোমরা চেষ্টা করো। তো পঞ্চায়েত ব্যবস্থার ওপরে আমাদের পঞ্চায়েত সিরিজের সেকেন্ড ক্লাসে খুব ভালোভাবে আলোচনা করা হয়েছে, তো ওই ভিডিওটা অবশ্যই দেখে নিও। তো এই কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বলবন্ত রায় মেহতা কমিটি। নেক্সট কোশ্চেন, ভারতের ইতিহাসের কোন যুগকে স্বর্ণযুগ বলে অভিহিত করা হয়? তো তোমরা চেষ্টা করো। সঠিক উত্তর অপশন সি, গুপ্ত যুগ। তো শিল্প, সাহিত্য, বিজ্ঞান ও সংস্কৃতির অপূর্ব উন্নতির কারণে গুপ্ত সম্রাটদের, বিশেষত দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমল শাসনকালকে প্রাচীন ভারতের স্বর্ণযুগ বলা হতো। নেক্সট কোশ্চেন, এখানে বলা হয়েছে বিখ্যাত গায়ত্রী মন্ত্র ঋগ্বেদের কোন মণ্ডলে বা কার উদ্দেশ্যে রচিত হয়েছে? তো তোমরা চেষ্টা করো। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সাবিত্রী বা সূর্য দেবতাকে। তো এখানে জেনে রাখো ঋগ্বেদের 3য় মণ্ডলে মহর্ষি বিশ্বামিত্র গায়ত্রী মন্ত্র রচনা করেন, যা সূর্য দেবতা সাবিত্রীর উদ্দেশ্যে উৎসর্গকৃত। নেক্সট কোশ্চেন, এখানে বলা হয়েছে রান্না করার ননস্টিক বাসনে নিচের কোনটির প্রলেপ বা কোটিং ব্যবহার করা হয়? তো তোমরা চেষ্টা করো। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, টেফলন। তো এই টেফলন বা পলিটেট্রাফ্লুরোইথিলিন হলো একটি উচ্চ তাপ প্রতিরোধী পলিমার, যার ঘর্ষণ গুণাঙ্ক খুব কম। নেক্সট কোশ্চেন, এখানে বলা হয়েছে চিকিৎসা বিজ্ঞানে ইইজি বা ইলেকট্রোএনসেফালোগ্রাম পরীক্ষাটি মানবদেহের কোন অঙ্গের কার্যকারিতা বা রোগ নির্ণয়ের জন্য করা হয়? তো তোমরা চেষ্টা করো। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মস্তিষ্ক। তো এখানে জেনে রাখো মস্তিষ্কের কার্যকারিতা বা রোগ নির্ণয়ের জন্য ইইজি বা ইলেকট্রোএনসেফালোগ্রাম পরীক্ষাটি করা হয়
এবং হৃৎপিণ্ডের জন্য ইসিজি বা ইলেকট্রোকার্ডিওগ্রাম পরীক্ষাটি করা হয়। তো ইসিজি এবং ইইজি এর মধ্যে কনফিউশন হতে পারে, তো এটি মনে রেখো। তো তোমাদের জন্য একটি এমসিকিউ দেওয়া হলো এবং এর উত্তর তোমরা কমেন্টে মেনশন করো। এবার আমরা ইংলিশ বিভাগ থেকে কী কী কোশ্চেন এসছে সেগুলো দেখে নেব। তো দেখে নেওয়া যাক আমাদের প্রথম কোশ্চেন। তো এখানে বলা হয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দি কারেক্ট প্রিপোজিশন। তো এখানে বলা হয়েছে দি টিচার কংগ্রেচুলেটেড হিম ড্যাশ হিজ ব্রিলিয়ান্ট সাকসেস। তো তোমরা এর উত্তর দেওয়ার চেষ্টা করো। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অন। তো এখানে জেনে রাখো কংগ্রেচুলেটেডের পর সর্বদাই অন বসে, যেমন কংগ্রেচুলেটেড সামওয়ান অন সামথিং। তো এই টাইপের হতে পারে, এটি পরীক্ষার খুব কমন প্রশ্ন। তো এটি জেনে রাখো কংগ্রেচুলেটেডের পর সর্বদাই অন হয়। নেক্সট কোশ্চেন। তো এখানেও কারেক্ট প্রিপোজিশন বসাতে বলা হয়েছে। তো এখানে বলা হয়েছে দেয়ার ইজ নো রেমেডি ড্যাশ দিস ডেডলি ডিজিজ। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ফর। তো এখানে জেনে রাখো কোনো রোগ বা সমস্যার প্রতিকার বা রেমেডি টাইপের থাকলে এরপর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে ফর বসে। নেক্সট কোশ্চেন। তো এখানেও প্রিপোজিশন বসাতে বলা হয়েছে। তো এখানে বলা হয়েছে দিস প্রজেক্ট ইজ সুপিরিয়র ড্যাশ দি প্রিভিয়াস ওয়ান উই ডেভেলপড। তো তোমরা চেষ্টা করো। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, টু। তো এখানে একটি ওয়ার্ড আছে দেখো, সুপিরিয়র, এবং এই সুপিরিয়রের লাস্ট তিনটি লেটার দেখো IOR। তো যে সকল শব্দে এরকম IOR থাকবে তো সেগুলোর পরে টু বসবে, যেমন ইনফেরিয়র, সিনিয়র, জুনিয়র, এন্টেরিয়র। তো এরকম যে ওয়ার্ডগুলো আছে যেগুলো শেষে IOR আছে, তো এই শব্দগুলোর পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু আসে। তো এই ধরনের যে শব্দগুলো আছে যেগুলো শেষে IOR থাকে, তো সেই সব শব্দের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে দেন বসে না, সেক্ষেত্রে টু বসে। তো ওখানে সঠিক উত্তর হয়ে যাবে টু। নেক্সট কোশ্চেন। তো এই সেন্টেন্সের কারেক্ট আর্টিকেল কী হবে সেটি বসাতে বলা হয়েছে। তো এখানে বলা হয়েছে হি ইজ ড্যাশ অনারেবল ম্যান হু অলওয়েজ হেল্পস দি পোর। তো তোমরা চেষ্টা করো। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অ্যান। নেক্সট কোশ্চেন। তো এখানে আর্টিকেল কী হবে সেটি জিজ্ঞেস করা হয়েছে। তো এখানে বলা হয়েছে দি গঙ্গা ইজ ড্যাশ লংগেস্ট রিভার ইন ইন্ডিয়া। তো তোমরা চেষ্টা করো। তো এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, দি। তো এখানে দেখো লংগেস্ট লেখা আছে, এটি হলো লংয়ের সুপারলেটিভ ডিগ্রি। তো ইংলিশ গ্রামারের নিয়ম অনুযায়ী সুপারলেটিভ ডিগ্রির আগে সবসময়ই দি বসে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, দি। নেক্সট কোশ্চেন। এখানে কারেক্ট প্রিপোজিশন কী হবে সেটি জিজ্ঞেস করা হয়েছে। এখানে বলা হয়েছে আওয়ার অনলাইন লাইভ ক্লাসেস উইল স্টার্ট ড্যাশ 15 জুলাই। তো তোমরা চেষ্টা করো। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অন। তো এখানে জেনে রাখো অন সবসময় ডেটের আগে বসবে, অ্যাট সবসময় টাইমের আগে বসবে, এবং ইন সবসময় মান্থ বা ইয়ারের আগে বসবে। নেক্সট কোশ্চেন। এখানে বলা হয়েছে হোয়াট ইজ দ্য নিয়ারেস্ট মিনিং অফ দি ওয়ার্ড মেটিকিউলাস। তো তোমরা চেষ্টা করো। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কেয়ারফুল। তো এর নিয়ারেস্ট মিনিংযুক্ত শব্দ হলো কেয়ারফুল, যার অর্থ হলো যত্নশীল। নেক্সট কোশ্চেন। এখানে বলা হয়েছে হোয়াট ইজ দ্য নিয়ারেস্ট মিনিং অফ দি ওয়ার্ড ইরোনিয়াস।
তো তোমরা চেষ্টা করো। তো এই ইরোনিয়াস শব্দটির অর্থ হলো ভুল বা ত্রুটিপূর্ণ। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ইনকারেক্ট। নেক্সট কোশ্চেন, এখানে বলা হয়েছে হোয়াট ইজ দ্য অপোজিট মিনিং অফ দি ওয়ার্ড অ্যাম্প্লিফাই। তো তোমরা চেষ্টা করো। তো এই অ্যাম্প্লিফাই কথার অর্থ হলো বৃদ্ধি করা বা বাড়িয়ে তোলা। তো কোশ্চেনের অপোজিট ওয়ার্ড বের করতে বলা হয়েছিল। তো এর অপোজিট ওয়ার্ড হয়ে যাবে অপশন সি, ডিক্রিজ, যার অর্থ কমানো। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য অপোজিট মিনিং অফ দি ওয়ার্ড অ্যানসিয়েন্ট। তো তোমরা চেষ্টা করো। তো এই অ্যানসিয়েন্ট কথার অর্থ হলো প্রাচীন। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মডার্ন। তো তোমাদের জন্য একটি এমসিকিউ দেওয়া হলো এবং এর উত্তর তোমরা কমেন্টে মেনশন করো। এবার আমরা দেখে নেব আমাদের লাস্ট টপিক, ম্যাথামেটিক্স। এখানে ফার্স্ট কোশ্চেন দেওয়া হয়েছে একজন ব্যক্তি তার মাসিক বেতনের 20% ব্যাংকে জমা করার পর অবশিষ্ট টাকার 5% বাড়ি ভাড়া দিলেন। তার মাসিক বেতন 8,000 টাকা হলে তিনি কত টাকা বাড়ি ভাড়া দিলেন? তো তোমরা ভিডিও পজ করে সলভ করার চেষ্টা করো এবং হয়ে গেলে পরে কন্টিনিউ করো। তো এই ম্যাথ প্রবলেমটি দুটো পদ্ধতিতে দেখানো হবে। তো ফার্স্ট পদ্ধতিটা দেখে নেওয়া যাক। তো এখানে বলা হয়েছে ব্যক্তি তার মাসিক বেতনের 20% ব্যাংকে রাখেন এবং তার মাসিক বেতন হলো 8,000 টাকা। তাহলে আমাদের প্রথমে বের করতে হবে তিনি কত টাকা ব্যাংকে রাখেন। তো আমরা এখানে লিখতে পারি 8,000 ইন্টু 20%, মানে 20/100। এখানে 0 0 কেটে যাবে। তো এখান থেকে বেরিয়ে আসবে 1,600 টাকা। তো তিনি ব্যাংকে রাখেন 1,600 টাকা। তো তিনি ব্যাংকে 1,600 টাকা রাখার পর অবশিষ্ট কত টাকা বেঁচে থাকে সেটা বের করে নিই। তো তিনি 8,000 টাকা থেকে 1,600 টাকা ব্যাংকে রেখে দেন। তাহলে বাকি পড়ে থাকবে 8,000 মাইনাস 1,600 টাকা। তো এখান থেকে বেরিয়ে আসবে 6,400 টাকা। তো এখানে সেকেন্ড লাইনে দেখো তিনি অবশিষ্ট টাকার 5% বাড়ি ভাড়া দিলেন। তো এবার আমরা দেখে নেব বাড়ি ভাড়া তিনি কত দিয়েছেন। তো তিনি বাড়ি ভাড়া দিয়েছেন অবশিষ্ট টাকার 5%। তো এখানে অবশিষ্ট টাকা হলো 6,400 টাকা এবং তার 5% তিনি বাড়ি ভাড়া দিয়েছিলেন, অর্থাৎ 5/100। তো এখান থেকে দুটো শূন্য কেটে যাবে। এখান থেকে বেরিয়ে আসবে 320 টাকা। তো আমাদের প্রশ্ন এটাই চেয়েছিল তিনি কত টাকা বাড়ি ভাড়া দিয়েছিলেন। তো সঠিক উত্তর হয়ে যাবে 320 টাকা। তো এখানে ফার্স্ট অপশনে দেওয়া ছিল 320 টাকা। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 320 টাকা। তো এই ধরনের প্রবলেমগুলোতে আমরা শর্টকাটেও সলভ করতে পারি। তো তার জন্য কন্ডিশন কি, যে কোনো একটি টাকা কোথাও ইনভেস্ট করেছে এবং তার অবশিষ্ট অংশ অন্য কোথাও দিয়েছে। তো এরকম ধরনের প্রবলেম হতে হবে। তো সেক্ষেত্রে আমরা শর্টকাটে এই ধরনের প্রবলেম সলভ করতে পারি। তো এখানে যেরকম জিজ্ঞেস করা হয়েছে বাড়ি ভাড়া কত দিলেন। তো এখানে বাড়ি ভাড়া দেওয়ার ফর্মুলাটি হলো তিনি মোট কত বেতন পেয়েছেন সেটা লিখতে হবে ইন্টু এখানে 100 মাইনাস প্রথম পার্সেন্টেজ বাই 100 ইন্টু সেকেন্ড পার্সেন্টেজ বাই 100। তো এখানে বাড়ি ভাড়া দেওয়ার ফর্মুলাটি হয়ে যাবে মোট বেতন ইন্টু 100 মাইনাস ফার্স্ট পার্সেন্টেজ বাই 100 ইন্টু সেকেন্ড পার্সেন্টেজ বাই 100। তো তিনি মোট বেতন পেতেন 8,000 টাকা। 100 মাইনাস, তো তিনি 20% ব্যাংকে জমা করেছিলেন, তো উপরে 20 হয়ে যাবে বাই 100 এবং পরবর্তীতে তিনি 5% বাড়ি ভাড়া দিলেন, অর্থাৎ সেকেন্ড পার্সেন্টেজ হলো 5% বাই 100 ছিল। তো আমরা এখান থেকে দুটো শূন্য এখান থেকে কেটে দিতে পারি, একটি শূন্য কেটে দিতে পারি। এখান থেকে পাবো আমরা 8 ইন্টু 80 টু 5/10, একটা শূন্য কেটে যাবে। তো এখান থেকে বেরিয়ে আসবে 320। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশনে 320 টাকা। আমরা দেখে নেবো আমাদের সেকেন্ড কোশ্চেন। তো এখানে বলা হয়েছে কিছু টাকা ব্যাংকে সরল সুদে রাখা হলো, যা 3 বছরের সুদে আসলে 2,160 টাকা হলো এবং 8 বছরের সুদে আসলে 3,360 টাকা হলো। তবে আসল নির্ণয় করো। তো তোমরা ভিডিওটি পজ করে নিজে সলভ করার চেষ্টা করো এবং সলভ হয়ে গেলে পরে কন্টিনিউ করো। তো এই প্রবলেমটি আমরা শর্টকাটে সলিউশন করার চেষ্টা করব। তো
তো শর্টকাটের অ্যান্সার বের করার জন্য আমাদের ফার্স্ট 1 বছরের সুদ লাগবে। তো 1 বছরের সুদ ইকুয়ালস টু সুদ আসলের পার্থক্য ডিভাইডেড সময়ের পার্থক্য। তো এখানে 8 বছরের সুদ আসল দেওয়া আছে 3360 টাকা মাইনাস 3 বছরের সুদ আসল 2160 টাকা ডিভাইডেড সময়ের পার্থক্য অর্থাৎ 8 বছর মাইনাস 3 বছর। তো এখান থেকে বেরোবে 1200 ডিভাইডেড 5 অর্থাৎ 240। তো এখান থেকে আমরা 1 বছরের সুদ পেয়ে গেলাম 240 টাকা। এবং কোশ্চেনে বলাই আছে 3 বছরের সুদে আসল 2160 টাকা। তো এখান থেকে আমরা আসল বের করে নেব। তো 3 বছরের সুদ আসল কথার অর্থ হলো 3 বছরের সুদ প্লাস আসল, এবং এটি বলা আছে 2160 টাকা। তো এখান থেকে আসলটা আমরা পেয়ে যাব। তো আসল ইকুয়ালস টু এই 2160টা থেকে যাবে মাইনাস 3 বছরের সুদ অর্থাৎ 3 ইন্টু 1 বছরের সুদ। 1 বছরের সুদ আমরা পেয়েছি 240 টাকা। এখান থেকে পাবো 2160 মাইনাস 720। তো এখান থেকে বেরিয়ে আসবে 1440 টাকা। তো আসল বেরিয়ে আসলো 1440 টাকা। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 1440 টাকা। নেক্সট কোশ্চেন। তো এখানে বলা হয়েছে যদি 4টি লেবুকে 5টি লেবুর ক্রয় মূল্যে বিক্রয় করা হয় তবে শতকরা লাভ কত? তো তোমরা এই প্রবলেমটি সলভ করার চেষ্টা করো। তো আমরা এখানে যদি ধরে নিই একটি লেবুর ক্রয় মূল্য বা সিপি 1 টাকা, তবে 5টি লেবুর ক্রয় মূল্য হবে 5 টাকা। এবং এখানে বলা হয়েছে 4টি লেবুকে 5টির ক্রয় মূল্যে বিক্রয় করা হয়, অর্থাৎ 4টি লেবুর সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য 5টি লেবুর ক্রয় মূল্যের সমান, অর্থাৎ 5 টাকা। এবং 4টি লেবুর ক্রয় মূল্য 4 টাকাই হবে, কারণ আমরা ধরেই নিয়েছি একটি লেবুর ক্রয় মূল্য 1 টাকা। তো 4টি লেবুর ক্রয় মূল্য 4 টাকাই হবে। এখান থেকে আমরা শতকরা লাভটি পেয়ে যাব। এবার শতকরা লাভের ফর্মুলাটি হলো লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। তো এখানে লাভ কত হয়েছে 5টি লেবুর ক্রয় মূল্য অর্থাৎ 5 টাকা মাইনাস 4টি লেবুর ক্রয় মূল্য অর্থাৎ 4 টাকা বাই ক্রয় মূল্য অর্থাৎ 4 ইন্টু 100। তো এখান থেকে বেরিয়ে আসবে 25। তো এখান থেকে বেরিয়ে আসলো 25%। তো এখানে বলা হয়েছিল 4টি লেবুকে 5টির ক্রয় মূল্যে বিক্রয় করা হয়। তো আমরা এখান থেকে 4টি লেবুর সেলিং প্রাইস বের করে নিয়েছি, 4টি লেবুর কস্ট প্রাইস বের করে নিয়েছি। তাহলে সহজেই আমরা শতকরা লাভ বের করে নিতে পারবো। এবং লাভ কত হয়েছে 4টি লেবুর সেলিং প্রাইস অর্থাৎ 5 টাকা মাইনাস 4টি লেবুর ক্রয় মূল্য অর্থাৎ 4 টাকা। এখানে 4 মাইনাস করেছি। তো এখান থেকে বেরিয়ে এসেছিলো আমাদের 25%। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 25%। তো এই ধরনের প্রবলেম এলে আমরা শর্টকাট ফর্মুলার মাধ্যমে করতে পারি। তো যদি এরকম বলা হয় এমটি জিনিস এনটি ক্রয় মূল্যে বিক্রয় করা হয়, তো সেক্ষেত্রে লাভের ফর্মুলাটি হবে এন মাইনাস এম বাই এম ইন্টু 100। তো এখানে এন দেওয়া আছে 5টি, তো এখানে আমরা 5 লিখব। নেক্সট এম বলা হয়েছে 4টি, তো এখানে আমরা 4 লিখব বাই এম অর্থাৎ 4 দেন 100। তো এখান থেকে হয়ে যাবে 25 এবং 5 মাইনাস 4 করলে হয়ে যাবে 1। তো এখান থেকে বেরিয়ে এলো 25%। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। নেক্সট কোশ্চেন। তো এখানে বলা হয়েছে 4 অঙ্কের একটি সংখ্যা 5x73 যদি 11 দ্বারা বিভাজ্য হয় তবে x এর মান কত? তো তোমরা সলভ করার চেষ্টা করো।
তো কোনো একটি সংখ্যা 11 দ্বারা বিভাজ্য হতে গেলে সেই সংখ্যাটির বিজোড় স্থানের অঙ্কগুলোর যোগফল মাইনাস জোড় স্থানের অঙ্কগুলির যোগফল ইকুয়ালস টু 11 বা 11 গুণিতক হতে হবে। তোমরা এখানে সমীকরণটি লিখে নিই। তো এখানে বিজোড় স্থানের অঙ্কগুলির যোগফল হলো, ধরো বিজোড় স্থানে আছে 5 প্লাস 7 মাইনাস জোড় স্থানের অঙ্কগুলি আছে x প্লাস 3। তো এটিকে আমরা প্রথমে সিম্পলিফাই করে নিই। এখান থেকে বেরোবে 12 মাইনাস এক্স মাইনাস 3 অর্থাৎ 9 মাইনাস এক্স। তো 11 দ্বারা বিভাজ্যের কন্ডিশন অনুযায়ী 9 মাইনাস এক্স 0 হতে হবে, অথবা 9 মাইনাস এক্স 11 হতে হবে, অথবা 9 মাইনাস এক্স 22 হতে হবে, অর্থাৎ 0, 11 বা 11 গুণিতক এরকম হতে হবে। ফার্স্ট আমরা এখান থেকে দেখে নিই। তো এখানে এক্স ইকুয়ালস টু 9 আসছে, তো এটি অপশনে আছে কিনা দেখে নেব। তো এখানে 9 আছে অপশনে, তো এটি সঠিক উত্তর হয়ে যাবে এবং পরবর্তীগুলো আমরা চেক করে নিই। তো এখানে দেখো এক্স ইকুয়ালস টু -2 হয়ে যাবে, তো এটা তো পসিবল নয় এবং অপশনেও নেই। নেক্সট এক্স ইকুয়াল টু -13, এটিও পসিবল নয়, তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 9। এখানে 4 অঙ্কের সংখ্যাটি হয়ে যাবে 5973 এবং এটি 11 দ্বারা ডিভিজিবল। নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক। তো এখানে বলা হয়েছে একটি পরীক্ষায় প্রতিটি সঠিক উত্তরের জন্য 3 নম্বর পাওয়া যায় এবং ভুল উত্তরের জন্য 1.5 নম্বর কাটা যায়। এক ছাত্র 60টি প্রশ্নের উত্তর দিয়ে মোট 90 নম্বর পেল। সে কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছিল? তো তোমরা চেষ্টা করো। তো আমরা এখানে ধরে নিই ছাত্রটি সঠিক উত্তর দিয়েছিল এক্সটি, তাহলে ইনকারেক্ট কতগুলো দিয়েছিল? 60 মাইনাস এক্স, কারণ সে 60টি প্রশ্নেরই উত্তর দিয়েছিল এবং এক্সটি সঠিক দিয়েছিল, তো টোটাল ইনকারেক্ট হবে 60 মাইনাস এক্স। তো তিনি যেহেতু মোট 90 নাম্বার পেয়েছিল, তো এই 90 নাম্বার কী করে পেয়েছিল? তিনি এক্সটি সঠিক করেছিল আর একটি কোশ্চেনের জন্য 3 নাম্বার ছিল, অর্থাৎ 3x মাইনাস 1.5 নাম্বার করে কাটা গিয়েছিল এবং তিনি ভুল করেছিল 60 মাইনাস এক্সটি, অর্থাৎ 1.5 60 মাইনাস এক্স। তো এই সমীকরণটি সলভ করলেই আমাদের উত্তর বেরিয়ে আসবে। তো এখান থেকে পাবো আমরা 3x মাইনাস 90 প্লাস 1.5x, এখানে 90 রেখে দিলাম। এখান থেকে পাবো আমরা 4.5x ইকুয়ালস টু 180। তো x ইকুয়ালস টু 180 বাই 4.5, তো এখান থেকে বেরোবে 40। তো এখান থেকে আমরা x এর ভ্যালু পেলাম 40টি। যেহেতু x মানে হলো কারেক্ট অ্যান্সারের সংখ্যা, অর্থাৎ তিনি 40টি কারেক্ট অ্যান্সার করেছিল। তো প্রশ্নে এটি জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি সঠিক উত্তর কতগুলো দিয়েছিল, তো সঠিক উত্তর হয়ে যাবে 40টি। তো এখানে অপশন বিতে আছে 40টি। নেক্সট কোশ্চেন। তো এখানে বলা হয়েছে এ ও বি এর আয়ের অনুপাত 2:1 এবং ব্যয়ের অনুপাত 5:2। যদি বছরের শেষে তারা প্রত্যেকে 24,000 টাকা করে জমায়, তবে এ এর আয় কত? তো আমরা জানি আয় মাইনাস সঞ্চয় ইকুয়ালস টু ব্যয়। এখানে এ ও বি এর আয়ের অনুপাত বলা হয়েছে 2:1। তো আমরা এখানে ধরে নিই এ এর আয় 2x এবং বি এর আয় 1x অর্থাৎ x। তো আমরা যেহেতু জানি আয় মাইনাস সঞ্চয় ইকুয়ালস টু ব্যয় এবং এখানে সঞ্চয় বলা আছে 24,000 টাকা, তো এখান থেকে আমরা এ এর ব্যয় পাবো এ এর আয় অর্থাৎ 2x মাইনাস 24,000 অর্থাৎ সঞ্চয়, এবং বি এর ব্যয় পাবো x মাইনাস 24,000 এবং প্রশ্নে দেখা এখানে ব্যয়ের অনুপাত দেওয়া আছে।
এবং আমরা এখানে ব্যয়ও পেয়ে গেছি। তো এখান থেকে আমরা সহজেই বের করে নিতে পারবো। তো এখান থেকে আমরা এ ও বি এর ব্যয়ের অনুপাত লিখে দিলাম। তো এখানে সলভ করে দেখবে এক্সের ভ্যালু 72,000 আসবে। এবং আমরা এখানে বের করেছিলাম এ এর আয় 2x, অর্থাৎ 2 ইন্টু 72,000 অর্থাৎ 144,000। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 1,44,000 টাকা। তো এই প্রবলেমটা তোমরা অন্য একটি পদ্ধতিতেও করতে পারো। এখানে এ অ্যান্ড বি এর আয়ের অনুপাত বলা হচ্ছে 2:1 এবং এ অ্যান্ড বি এর ব্যয়ের অনুপাত বলা আছে 5:2 এবং এই অনুপাতের পার্থক্য দেখো 2 - 1 = 1 এবং এখানে আসছে 5 - 2 অর্থাৎ 3। তো আমাদের ফার্স্ট কাজ হলো এই পার্থক্য যদি সেম করতে হয় আয় ও ব্যয়ের, তবে এই 1কে 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তো নতুন যে আয়ের অনুপাত হবে সেটি হবে 2 × 3:3। তো এখান থেকে বেরোবে 6:3 এবং এটির পার্থক্য দেখো 6 - 3 অর্থাৎ 3 আসবে। অর্থাৎ এ ও বি এর আয়ের অনুপাতের পার্থক্য এবং ব্যয়ের অনুপাতের পার্থক্য সেম হতে হবে। তো এই দুটো সেম করা হলো। এবার একটা জিনিস এখানে লক্ষ্য করো, এ এর ব্যয় মাইনাস এ এর আয় এর পার্থক্য হচ্ছে 1, অর্থাৎ 6 - 5 = 1 এবং বি এর আয় 3 এবং বি এর ব্যয় 2 এবং এই 3 - 2 করলে 1 আসছে এবং আয় মাইনাস ব্যয় করলে কি হয়, সঞ্চয়। তো এখানে আমরা গুণ করে কিছু করার চেষ্টা করলাম যে এদের সঞ্চয় যে আছে ওটা সেম করার, কারণ এখানে প্রশ্নে বলা আছে প্রত্যেকে 24,000 টাকা সঞ্চয় করে। তো তাই জন্য আমরা এখানে আয় ও ব্যয়ের পার্থক্য অর্থাৎ সঞ্চয় সেম করলাম এবং এই এ এর আয় ও ব্যয়ের পার্থক্য কত আছে 1, অর্থাৎ 6 - 5 = 1 অর্থাৎ এই 6 এবং এই 5 আয় ও ব্যয়ের পার্থক্য = 1, এই 1 ইউনিট = এই 24,000। এবার আমাদের কোশ্চেনে কি চেয়েছিল যে এ এর আয় কত। তো এ এর আয় কত, এই 6 ইউনিট, অর্থাৎ এ এর আয় হবে, আমরা 1 ইউনিটের ভ্যালু পেয়েছি 24,000, তাহলে 6 ইউনিটের ভ্যালু হবে 6 × 24,000। এখান থেকে বের হবে 144,000। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 144,000। নেক্সট কোশ্চেন, এখানে বলা হয়েছে এ এবং বি এর গড় বয়স 35 বছর। যদি এ বি এর চেয়ে 4 বছরের বড় হয় তবে এ এবং বি এর বর্তমান বয়স কত। এরকম যদি দুজনের বয়সের গড় দেওয়া থাকে এবং তাদের বয়সের পার্থক্য দেওয়া থাকে তবে সেক্ষেত্রে আমরা ফর্মুলার মাধ্যমে বের করতে পারি। তো এখানে যেহেতু বলা হয়েছে এ বি এর চেয়ে 4 বছরের বড়, তো এখানে বড় জনের বয়স হবে, অর্থাৎ এ এর বয়স। এটির ফর্মুলাটা হলো দুজনের বয়সের গড় প্লাস বয়সের পার্থক্য ডিভাইডেড 2। তো এখানে গড় দেওয়া আছে 35 বছর, পার্থক্য হলো 4 বছর বাই 2। তো এখান থেকে বেরোবে 37 বছর এবং ছোট জন অর্থাৎ বি এর বয়স হবে গড় বয়স মাইনাস পার্থক্য বাই 2। তো এখানে গড় বয়স হলো 35, পার্থক্য 4 বাই 2। তো এখান থেকে বেরোবে 33 বছর। তো এখানে আমাদের এ এর বয়স বেরিয়েছে 37 এবং বি এর বয়স বেরিয়েছে 33। তো অপশন এতে আছে 37 ও 33। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। তো এই ধরনের প্রবলেম এলে তোমরা অপশন থেকেও সরাসরি উত্তর বের করতে পারো। তো এখানে বলা হয়েছিল এ ও বি এর গড় বয়স 35 বছর। তো এ ও বি এর মোট বয়স হবে 35 × 2 অর্থাৎ 70 বছর। তো
এখানে অপশনে দেখো 70 বছর কোথায় আছে, তো এখানে দেখো 37 প্লাস 33 করলে 70 বছর হচ্ছে, তো এটি সঠিক উত্তর হতে পারে। নেক্সট বাকিগুলো আমরা চেক করিনি। তো নেক্সট অপশনে দেখো 36 ও 32 আছে এবং দুজনের বয়স মিলে হচ্ছে 68 বছর, তবে এটি হবে না। এবং পরেরটি দেখো, এখানে 72 বছর আছে, তো এটিও হবে না। নেক্সট 66 আছে দুজনের বয়স মিলিয়ে, তো এটিও হবে না। তো এক্ষেত্রে অপশন এ হয়ে যাবে। তো এইভাবেও করতে পারো। নেক্সট কোশ্চেন, তো এখানে বলা হয়েছে স্থির জলে একটি নৌকোর গতিবেগ 8 কিমি পার ঘন্টা এবং স্রোতের গতিবেগ 2 কিমি পার ঘন্টা। নৌকোটি স্রোতের অভিমুখে বা অনুকূলে 50 কিমি দূরত্ব অতিক্রম করতে কত সময় নেবে? তো আমরা জানি সময় ইকুয়ালস টু দূরত্ব বাই বেগ। তো এখানে প্রশ্নে বলা হয়েছে তিনি 50 কিলো দূরত্ব অতিক্রম করতে কত সময় নেবে। তো এখানে দূরত্ব পেয়ে গেলাম আমরা 50 কিমি এবং বেগ বলা হয়েছে। তো নৌকোটি যেহেতু স্রোতের অভিমুখে যাচ্ছে, অর্থাৎ স্রোতের যে গতিবেগ থাকবে এবং নৌকোর যে গতিবেগ থাকবে দুটো মিলিয়ে তার গতিবেগ হবে, কারণ তিনি স্রোতের অনুকূলে যাচ্ছে। তো বেগ হয়ে যাবে নৌকোর গতিবেগ যেটি বলা আছে 8 কিমি এবং স্রোতের গতিবেগ 2 কিমি, অর্থাৎ 50/10। তো এখান থেকে বেরিয়ে আসবে 5। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ 5 ঘন্টা। নেক্সট কোশ্চেন, এখানে বলা হয়েছে একটি গ্রাম পঞ্চায়েত এলাকায় 800 জন মানুষের নাম বার্ধক্য ভাতা বা ওল্ড এজ পেনশন তালিকায় নথিভুক্ত আছে। যদি ওই গ্রামের মোট বাসিন্দাদের 25% বার্ধক্য ভাতা পেয়ে থাকেন, তবে গ্রামের মোট বাসিন্দার সংখ্যা কত? যদি আমরা ধরে নিই ওই গ্রামের বাসিন্দার সংখ্যা এক্সটি, তবে এখানে বলা আছে মোট বাসিন্দা অর্থাৎ এক্সটির 25%, অর্থাৎ 25/100, বার্ধক্য সংখ্যাটি হলো 800 জন। তো ইকুয়ালস টু হয়ে যাবে 800। তো এখানে 25 দিয়ে কাটলে পাবো 4। তো এখান থেকে এক্স এর ভ্যালু পেয়ে যাব 3200। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ 3200। নেক্সট কোশ্চেন, তো এখানে বলা হয়েছে 2400 এর 50% এর 10% কত? তো এখানে সিম্পল বের করবে 2400 এর 50% কত হয় এবং যা পার্সেন্টেজ বেরোবে তার 10% কত হয়। তো এখান থেকে দুটো শূন্য কেটে যাবে, এখান থেকে দুটো শূন্য কেটে যাবে, তো এখান থেকে বেরোলো 120। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 120। তো তোমাদের জন্য একটি এমসিকিউ দেওয়া হলো, তোমরা এর উত্তর কমেন্টে মেনশন করো। তো আজকের ক্লাস এখানে শেষ করছি। আশা করি তোমরা পুরো মক টেস্টটা সিরিয়াসলি দিয়েছো এবং নিজের প্রস্তুতি সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়েছো। থ্যাংক ইউ এভরিওয়ান, দেখা হচ্ছে পরের ভিডিওতে।